মাধ্যমিক 2025-এর জন্য 3 মার্কের কোশ্চেনের জন্য বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে আমি 11টা কোশ্চেন দিয়েছি। এখানে 13টা দেখতে পাচ্ছ, 13টার মধ্যে 2টা বাদ আছে, তাই জন্য বলছি 11টা। তো 11টা কোশ্চেন দিচ্ছি, এই 11টা কোশ্চেন করে নাও। এই চ্যাপ্টার থেকে আর বাইরে কিছু করতে হবে না। 11টা কোশ্চেনের মধ্যে অবশ্যই একটি বা দুটি কমন পাবে। তোমাদের একটি লিখতে হয়, বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে একটি লিখতে হয়। এই 13টা করে নিলে একটি বা দুটি অবশ্যই কমন পাবে। ওয়েলকাম স্টুডেন্টস, আজ নিয়ে এসেছি মাধ্যমিক 2025-এর ভূগোলের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান। এর আগে সাজেশানের প্রথম পার্ট আমি দিয়েছিলাম, তোমরা হয়তো সাজেশানটা দেখেছো। 5 মার্কের কোশ্চেনের সাজেশান সেখানে দিয়েছিলাম। সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের অবশ্যই 100% গ্যারেন্টি আসবে। গত 2024-এর মাধ্যমিকের সাজেশানেও কিন্তু আমার সাজেশান থেকে, মানে মাধ্যমিক পরীক্ষায় আমার সাজেশান থেকে 100% সব কমন এসছে। 5টি কমন এসেছিলো, এবারও পাবে। তো ওই সাজেশানটা দেখে নিও। আর আজ এসছি দ্বিতীয় পার্ট, অর্থাৎ 3 মার্কের প্রশ্নের সাজেশানের। এই 3 মার্কের প্রশ্ন সাজেশান তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে সেখান থেকে সব কমন পাবে। ঠিক আছে? তো তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই 3 মার্কের প্রশ্ন কটা আসে বা কটা লিখতে হয় হয়তো তোমরা জানো, না জানলে একটু বলে দিচ্ছি। তোমাদের 3 মার্কের উত্তর লিখতে হবে 4টে, 3 4 12। হ্যাঁ, 4টে লিখতে হবে, কিন্তু তোমাদের প্রত্যেকটি প্রশ্নের একটি করে অথবা থাকবে, অর্থাৎ 8টে প্রশ্ন আসবে, 8টের মধ্যে 4টে তোমাদের লিখতে হবে। আমার এই সাজেশানটা যদি পড়ে নাও, তাহলে সেখান থেকে 4টে প্রশ্নই কমন পাবে। গতবার যেমন সব কোশ্চেন কমন এসছে, এবারও কিন্তু 4টে প্রশ্ন কমন পাবে, আর তোমাদের ভয় থাকবে না। তাহলে সাজেশানটা দেখে নাও এবং লাস্ট অবধি ভিডিওটি ভালো করে দেখে নাও। আর সাজেশানটা টুকার দরকার পড়বে, তার জন্য ভিডিওটি পজ করে সাজেশানগুলো টুকে নাও। আর এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে সারা বছর ধরে, তাহলে দেখবে আর মাধ্যমিকে ভূগোলে কম নাম্বার পাওয়ার কোনো ভয় থাকবে না। আর মাধ্যমিকে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, অর্থাৎ প্রশ্নের যে উত্তর পরীক্ষায় খাতায় লেখো, সেটা কিভাবে লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে, 100 পাওয়া যাবে, সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশানে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং আগের সাজেশানের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ঠিক আছে? তাহলে চলো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। তাহলে প্রথমে তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে। মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন? মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? বা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো, বা বদ্বীপ গঠনের অনুকূল শর্তগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে? তারপর নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। নদীর বহন কার্যের যে 4-5টা প্রক্রিয়া আছে, তার মধ্যে 3টি প্রক্রিয়া পড়বে। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। ড্রামলিন ও রসেমতানের পার্থক্য লেখো। ইয়ারদাং ও জিউগানের পার্থক্য। সুন্দরবনের বদ্বীপের ওপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব। তারপরে কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হয়, অর্থাৎ জলপ্রপাত সৃষ্টির অনুকূল শর্ত। কেম ও বদ্বীপের পার্থক্য। বারখান ও শিব বালিয়াড়ির পার্থক্য। তাহলে এই কটা কোশ্চেন পড়বে, এখান থেকে তুমি 3 মার্কের কোশ্চেন কমন পাবে। এবার বায়ুমণ্ডল থেকে 3 মার্কের কোশ্চেনগুলো বলছি। বায়ুমণ্ডল থেকে হচ্ছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য। তারপরে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাস পায় কেন? উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি। জেট বায়ু প্রবাহের সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক। মেঘাচ্ছন্ন রাত অধিক উষ্ণ হয় কেন? তোমরা দেখবে মেঘাচ্ছন্ন রাতে গরম লাগে এবং এমনি মেঘমুক্ত থাকলে রাতটা তুলনামূলক একটু শীতল হয়। তো অধিক উষ্ণ হয় কেন সেটা। মৌসুমী বায়ুর স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ ব্যাখ্যা করো। মৌসুমী বায়ুটা স্থলবায়ু ও সমুদ্র বায়ুর যে বৃহৎ সংস্করণ, সেটা ব্যাখ্যা করতে হবে এখানে। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো। মৌসুমী জলবায়ুতে বৃষ্টিপাত অনিশ্চিত কেন? আয়নবায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য লেখো। আয়নবায়ু প্রবাহপথে মহাদেশের পশ্চিমে মরুভূমি দেখা যায় কেন? আয়নবায়ুর প্রবাহপথে মহাদেশের পশ্চিম দিকে মরুভূমি দেখা যায়, সেটা কেন দেখা যায় সেটা উল্লেখ করতে হবে। পরিচলন বৃষ্টি ও শৈলক্ষা বৃষ্টির পার্থক্য লেখো। এল নিনোর প্রভাব লেখো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 3টি পদ্ধতির বিবরণ দিতে হবে সংক্ষেপে। জেট বায়ুগুলি বায়ুমণ্ডলে কোন স্তরে চলাচল করে? জেট বায়ুগুলো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলাচল করে এবং কেন করে তার ব্যাখ্যা দিতে হবে। শুধু এমনি আসতে পারে জেট বায়ু স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে চলাচল করে কেন? বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। নেক্সট চলে যাব আমরা সমুদ্র স্রোত চ্যাপ্টারে। জোয়ার ভাটার ফলাফল। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের পার্থক্য লেখো। ভরাকটাল ও মরাকটালের পার্থক্য লেখো। পূর্ণিমার তুলনায় অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী হয় কেন? এবার চলে যায় বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে।
কোশ্চেন জানার আগে তোমাদের বলে দিই, এই বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে পরীক্ষায়। এই দুটো প্রশ্নের মধ্যে একটি করতে হবে। গতবার পরীক্ষায় আমার দুটাই কমন এসছে, দুটার মধ্যে একটি করতে হবে। ওই জন্য আমি যে সাজেশনগুলো দিয়েছি, অর্থাৎ যে কোশ্চেনগুলো আমি লিস্ট দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করবে বা ভালো করে পড়াশোনা করবে, সেখান থেকে অবশ্যই পেয়ে যাবে কোশ্চেন। এবার প্রশ্নগুলি দেখে নাও। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলো কী কী? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর 3টি ভূমিকা লেখো, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো, 3টি প্রয়োজনীয়তা লিখবে পরীক্ষায়, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো, বর্জ্য ব্যবস্থাপনার 3টি পদ্ধতি আলোচনা করো, বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R বলতে কী বোঝো? 3Rও হতে পারে, 4Rও হতে পারে, সেটা তোমরা দেখে নেবে পরীক্ষাতে বইয়ে, সেই অনুযায়ী পড়াশোনা করবে। বর্জ্যের 3টি উৎসের পরিচয় দাও, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো, আর ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে মাত্র 9টা কোশ্চেন দিচ্ছি। 9টা কোশ্চেনের মধ্যে একটি বা দুটি অবশ্যই কমন পাবে। তোমাদের একটি করতে হয়, কিন্তু দুটিও কমন পেয়ে যেতে পারো, যেমন এবার দুটি কমন এসছে। প্রথম কোশ্চেন হচ্ছে উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। উপগ্রহ চিত্রের 3টি প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। জিওস্টেশনারি ও সানসিঙ্ক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের 3টি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র চ্যাপ্টার থেকে এই যে 9টা কোশ্চেন দিলাম, এই 9টা কোশ্চেনের মধ্যে 100% তুমি কমন পাবেই। এর বাইরে তোমার কিচ্ছু পড়ার দরকার না এই চ্যাপ্টার থেকে। এবার চলে যাই আমরা ভারতে। ভারত চ্যাপ্টার থেকে একটু বেশি পড়তে হবে, কারণ ভারত চ্যাপ্টারটা একটু বড় তো, কিন্তু সহজ। প্রথমে হচ্ছে রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্য লেখো। রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্য লেখো। দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় এবং কেন বলা হয় সেটা উল্লেখ করতে হবে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? তৈল রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব কেন বলে? তৈল রসায়ন শিল্পকে আরেকটি নামে ডাকা হয় আধুনিক শিল্প দানব, কেন সেটা কেন? ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো। তারপরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো সেটা উল্লেখ করতে হবে। নেক্সট, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য। ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব আলোচনা করো। তোমরা কোশ্চেনটা টুকতে চাইলে ভিডিওটা পজ করে কোশ্চেনটা টুকে নাও। ভিডিওটা পজ করে সব কোশ্চেনগুলো টুকে নাও এবং লিখে নাও এবং এইগুলো প্র্যাকটিস করবে। নেক্সট, পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষির উন্নতির কারণ। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য। ভারতের যোগাযোগ ব্যবস্থার 3টি মাধ্যমের পরিচয় দাও। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক হয় কেন? অরণ্য সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের যে পশ্চিম বাহিনী নদী মোহনায় সেগুলোতে বদ্বীপ গড়ে ওঠেনি, কেন ওঠেনি সেটা উল্লেখ করতে হবে। আবার এখানে এর বিপরীতে কোশ্চেন আসতে পারে, ভারতের পূর্ব বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন? তার এর বিপরীত উত্তর লিখে দিলেই হয়ে যাবে। পশ্চিমে গড়ে ওঠেনি এবং পূর্বে কেন গড়ে উঠেছে। সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো। ভারতের নগরায়নের সমস্যা লেখো। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক কেন? ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। ভারতে খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন? হিমালয় পার্বত্য অঞ্চলে জনঘনত্ব কম কেন? তাহলে এই কটা কোশ্চেন পড়ে নাও, তাহলে তোমাদের 3 নম্বরের কোশ্চেনের জন্য আর চিন্তা করতে হবে না। 3 নম্বরের কোশ্চেন মাধ্যমিক 2025-এ 3 নম্বরের কোশ্চেনের জন্য তোমাদের আর চিন্তা করতে হবে না।